আজকে বর্ণনা করব জাপানের একটি সত্য ঘটনা থেকে নির্মিত ভয়ঙ্কর মুভি। এই মুভিটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কারণ এটা কোনো সাধারণ গল্প নয়। এটি জাপানের একটি সত্য ঘটনা থেকে নির্মিত। এর ভেতরে আছে এক ভয়ানক ইনভেস্টিগেশন, যেখানে ইয়াহিরো নামের একটি ছেলে অভিশপ্ত বাড়িতে গিয়ে তদন্ত করবে, আর সেখানে সে আবিষ্কার করবে ভয়ানক এক রহস্য। তাই আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন তারা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। গল্পটি শুরু হয় একটি লোহার কারখানার ভিতরে, যেখানে আমরা পরিচিত হই ইয়াহিরো নামের একটি ছেলের সঙ্গে। সে ছিল খুবই ভালো ও পরিষ্কার মনের মানুষ। সে নিজের এক সহকর্মীকে সাহায্য করছিল ভারী জিনিস তুলতে, এবং সেটা দেখে ফেলে ইয়াহিরোর ম্যানেজার আজ ইয়াহিরোকে একটি গুড নিউজ দেয়, কারণ সে চায় ইয়াহিরো হয়ে যাক কোম্পানির প্রোডাকশন লাইন ম্যানেজার। ইয়াহিরো এই কোম্পানিতে 11 বছর ধরে কাজ করছিল, কিন্তু এটা শুনেও ইয়াহিরো খুশি হয় না, কারণ তার আসল স্বপ্ন ছিল টোকিওতে একজন অভিনেতা হওয়ার। আর প্রমোশন হওয়ার পরেও ইয়াহিরো খুশি হতে পারে না। তখন সে বুঝতে পারে এই চাকরিতে সে কখনোই সুখী হতে পারবে না। তাই সেই দিনই ইয়াহিরো সিদ্ধান্ত নেয় চাকরিটা ছেড়ে দেওয়ার, যাতে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। এই খবর শুনে ম্যানেজার খুব অবাক হয়ে যায়, তবুও সে ইয়াহিরোকে আটকায় না, বরং সে ইয়াহিরোকে দেয় কেওশি নামের এক ব্যক্তির ভিজিটিং কার্ড, যিনি একজন ট্যালেন্ট ম্যানেজার, আর সে টোকিওতে ইয়াহিরোকে সাহায্য করবে। অবশেষে ইয়াহিরো টোকিওর পথে রওনা দেয় অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। সেখানে গিয়ে সে প্রথমে দেখা করে কেওশির সঙ্গে। কেওশি ইয়াহিরোর সঙ্গে কিছু কথা বলে, ওর ব্যাকগ্রাউন্ড এবং তার সম্পর্কে জানতে চায়, কিন্তু কেওশি ইয়াহিরোকে কোনো অডিশনের ব্যবস্থা করার আগেই ইয়াহিরোর দরকার পড়ে থাকার জন্য একটা সস্তা জায়গা, কারণ স্বাভাবিকভাবেই ইয়াহিরো এখন দামি ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো সামর্থ্যবান নয়। তাই পরের দিন কেওশি ইয়াহিরোকে পাঠিয়ে দেয় জিকোকুবুকান রিয়েল এস্টেট নামের এক জায়গায়। মূলত এই কোম্পানি শুধু অভিশপ্ত ও সস্তা ঘরবাড়িগুলো ভাড়া দেয়, যেগুলো জাপানের প্রায় কেউই কিনতে চায় না। ভিতরে গিয়ে ইয়াহিরো দেখা করে ইয়োশিদা নামের একজন এজেন্টের সঙ্গে। ইয়োশিদা ইয়াহিরোকে দেখায় 5টা অভিশপ্ত বাড়ি এবং বোঝায় জিকোকুবুকান মানেই সেই সব বাড়ি যেখানে আত্মহত্যা, খুন কিংবা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই এইগুলো খুব সস্তা। এখানে ইয়াহিরোর হাতে টাকা না থাকায় তাকে এর মধ্যে থেকেই একটা থাকতে হবে। অবশ্যই ইয়াহিরো ভয় পাচ্ছিল, কিন্তু বেচারার আর কোনো উপায় ছিল না। এরপর ইয়োশিদা তাকে একটি বাড়ি দেখায়, যেখানে কিছুদিন আগে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। এই বাড়িটি ছিল সবচেয়ে সস্তা, তাই অবশেষে ইয়াহিরো সেই বাড়িটাই ভাড়া নেয়। ইয়াহিরো পৌঁছে যায় সেই অভিশপ্ত বাড়িতে। এখানে লক্ষ্য করলে দেখা যায় দেয়ালে অন্ধকার কোণায় দাঁড়িয়েছিল এক ভয়ানক আত্মা, আর ইয়াহিরো সেটা বুঝতেই পারে না। এই মুভিতে এমন অনেক ভয়ানক আত্মা মাঝে মাঝে আসবে, যারা কোনো শব্দ না করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। তাই প্রতিটি দৃশ্য ভালো করে লক্ষ্য করবেন। আত্মাটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর ইয়াহিরো পুরো ঘরের ভেতরে ক্যামেরা বসিয়ে দেয়। ও ক্যামেরাগুলো বসিয়েছিল কারণ কেওশি তাকে বলেছিল এটা করতে, কেননা অনেক মানুষ ইন্টারনেটে অভিশপ্ত বাড়ির লাইভ স্ট্রিম দেখতে ভালোবাসে। তাই মূলত ইয়াহিরো সবকিছু রেকর্ড করবে ও লাইভ স্ট্রিম করবে। এরপর রাত হয়, ইয়াহিরো ঘুমিয়ে পড়ে, আর তখনই বাড়ির অভিশপ্ত আত্মা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে একটা ভয়ানক বিকৃত ভঙ্গিতে, এবং ইয়াহিরোর গায়ে উঠে পড়ে। তারপর সে আত্মা ইয়াহিরোর গলায় জোরে কামড় দেয়। কষ্টে ইয়াহিরো চমকে জেগে ওঠে। সে জানালার রিফ্লেকশনে নিজের ঘাড়ের ক্ষতটা দেখে, এবং তখনই তার চোখে পড়ে একটি মেয়ে, যে নিজের মাথার দেয়ালে আঘাত করছে ভয়ানকভাবে। কিন্তু মুহূর্তে সে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে কেওশিরোর মেসেজ আসে, যেখানে সে ইয়াহিরোকে পাঠায় একটা বিচে, যেখানে টিভি কমার্শিয়ালের শুটিং চলছে। শুটিংয়ে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট প্রয়োজন ছিল, আর কেওশি ইয়াহিরোর জন্য সেখানে একটা ছোট রোলের ব্যবস্থা করে দেয়। বিচে শুটিং চলাকালীন ইয়াহিরোর দেখা হয় মিকো নামের এক মেয়ের, আর তাকে দেখেই ইয়াহিরোর মনে কেমন যেন করে ওঠে। প্রথম দেখাতেই মনের ভেতরে প্রেম জেগে ওঠে।
এর চেয়ে মজার ব্যাপার হলো দুজনের কাজ ছিল বিচে প্রেমিক প্রেমিকার মতো হাঁটার অভিনয় করা। ওরা পুরো দিন একসঙ্গে কাটায় আর রাতের মধ্যেই ইয়াহিরো পুরোপুরি মিকোর প্রেমে পাগল হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে মিকোর ফোন নাম্বার নিতে ভুলে যায়। এদিকে তখনই কেওশি আসে এবং ইয়াহিরোকে সঙ্গে নিয়ে একটা বারে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর কেওশি হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যায়। ইয়াহিরো তখন কনফিউজড, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই সময় হঠাৎ তাই মিকোর সঙ্গে দেখা হয়, যে এই বারে কাজ করছিল। ওরা আবার কথা বলা শুরু করে এবং ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে যায়। পরের দিন ইয়াহিরো মিকোকে নিজের বাড়িতে নিয়ে আসে যাতে তারা দুজনে একসঙ্গে একটা অডিশনের জন্য প্র্যাকটিস করতে পারে। কিন্তু মাঝখানে মিকোর কাছে একটা ফোন কল আসে। ফোনের ওপাশ থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, এখান থেকে বেরিয়ে যা। এই ভয়ানক কণ্ঠ শুনে মিকো সম্পূর্ণ বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হলো যে কলটা এসেছিল সেটা ইয়াহিরোর ফোন থেকেই করা হয়েছিল। এটা বুঝে মিকো ভাবতে থাকে সম্ভবত ইয়াহিরো বাড়িতে অন্য কোনো মেয়েকে লুকিয়ে রেখেছে, আর সেই কারণে হয়তো ইয়াহিরোর গলায় এই দাগটা আছে। হয়তো কোনো মেয়ে তাকে আঘাত করেছে। রাগে মিকো বাড়ি ছেড়ে চলে যায় আর ইয়াহিরো তাকে থামাতে পারে না। পরে সে দেখে তার ফোনটা পড়ে আছে বাথরুমের ভেতরে। এতেই সে চমকে যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার ঘটে যখন বাড়ি পরিষ্কার করতে গিয়ে ইয়াহিরো মাটির নিচে পোতা কিছু মেয়ের নখ খুঁজে পায়। এই দৃশ্য দেখে তার রক্ত হিম হয়ে যায়। এরপর সেই দিনই ইয়াহিরো যায় একটা বড় সিনেমার অডিশনে। ওখানে বড় বড় বিচারকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হিউরি, যার হাতে ছিল একটা অদ্ভুত দেখতে পুতুল। ইয়াহিরো যখন নিজের পরিচয় দিচ্ছিল, হিউরি খেয়াল করে যে ইয়াহিরোর রিজুমে থাকা ছবিটা বিকৃত হয়ে গেছে। তারপর হিউরির চোখ পড়ে ইয়াহিরোর চারপাশে কিছু অস্বাভাবিক ছায়া ও অদ্ভুত উপস্থিতি, যা ক্যামেরাতেও ধরা পড়ে। ক্যামেরাম্যান চমকে ওঠে, কারণ ইয়াহিরোর কাঁধে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল একটি আত্মার হাত। এসব দেখে হিউরি বুঝে যায় ইয়াহিরো অভিশপ্ত। অডিশন শেষ হলে হিউরি এগিয়ে এসে ইয়াহিরোর হাতে নিজের ফোন নাম্বারটা দেয় এবং বলে, যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন করো। এরপর রাতে দেখা যায় ইয়াহিরো ঘুমোতে পারছিল না। ঠিক তখনই ডোরবেল বাজে, কিন্তু দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। বেল বারবার বাজতে থাকে আর তখন ইয়াহিরো দেখতে পায় সেই একই ভয়ানক আত্মাকে, যে এবার তার একদম সামনে দাঁড়িয়ে আছে। ইয়াহিরোর শরীর ভয়ে জমে যায় আর তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। এত সব কিছুর মধ্যেও অনেক কষ্ট করে ইয়াহিরো ঘুমিয়ে পড়ে। তখন সেই আত্মা এসে তার গলা চেপে ধরতে শুরু করে। ক্যামেরায় ধরা পড়তে থাকে ভয়ানক এক ছায়া আর অদ্ভুত শব্দ। এরপর দেখা যায় ইয়াহিরো নিজেই দেয়ালে মাথা আঘাত করতে শুরু করেছে, ঠিক সেই আত্মার মতো। আর এদিকে এই দৃশ্যটা লাইভ স্ট্রিমে মিকো দেখে ফেলে এবং তখনই সে বুঝতে পারে ইয়াহিরোর বাড়িতে কোনো মেয়ে নেই, বরং সেখানে আছে এক শয়তানি অভিশাপ। পরের দিনই মিকো তাড়াতাড়ি যায় ইয়াহিরোকে সতর্ক করতে, কিন্তু বাড়িতে ঢুকতেই সে আত্মা মিকোকে পজেস্ট করে ফেলে। পজিশন অবস্থায় মিকো ইয়াহিরোর কাছে গিয়ে জড়িয়ে ধরে এবং রোমান্টিক ভঙ্গিতে কথা বলতে শুরু করে। এতে স্পষ্ট বোঝা যায় সে আত্মা সম্ভবত ইয়াহিরোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কিন্তু ইয়াহিরো ভয় পেয়ে মিকোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তাতেই মিকো হুঁশে ফিরে আসে। হঠাৎ আত্মাটি ইয়াহিরোর পেছনে চলে আসে। এতে মিকো চিৎকার করে পালিয়ে যায় সেই বাড়ি থেকে। মিকোর চলে যাওয়ার পর ইয়াহিরো হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্বে সেই আত্মাটিকেই দেখতে পায়, যার একটি চোখ নেই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ইয়াহিরো এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে ভুল করে আয়নাটা ভেঙে ফেলে। ভাঙা আয়নার পেছনে দেখা যায় একটা ফাঁকা গর্ত, আর তার ভেতরে রাখা ছিল একটি ছোট ডিব্বা। ইয়াহিরো তখন ফোন করে ইয়োহিরোকে ডেকে আনে, আর ইয়োহিরো এসে ওই ডিব্বা বের করে ভেতরে উকি দেয়, যার ভেতরে ছিল সেই আত্মার চোখ। আর সে ইয়াহিরোকে সতর্ক করে বলে, এই অ্যাপার্টমেন্টটা মোটেও ভালো নয়। এই অভিশাপ একসময় তোমাকেও আত্মহত্যা করতে বাধ্য করবে। সে আরও জানায়, আগে যে মেয়ে এই বাড়িতে ভাড়া থাকতো তার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল এবং এই অভিশাপ ওই চোখটার সঙ্গে যুক্ত। কিন্তু এই চোখটি এই বাড়িতে এলো কোথা থেকে, আর
আর কেনই বা এলো। এর কিছুদিন পরেই বিপদ বেশি হওয়ার আগেই ইয়াহিরো বাড়িটি ছেড়ে চলে যায়। তার এই সিদ্ধান্ত ছিল পুরোপুরি বুদ্ধিমানের কাজ, কারণ সত্যি বলতে এমন অভিশপ্ত বাড়িতে শুধু পাগলরাই থাকতে চায়। কিছুদিন পর ইয়াহিরোর কাছে ফোন আসে একটি টিভি স্টেশন থেকে, যার আগে তার অভিশপ্ত লাইভ স্ট্রিম দেখেছিল। ওরা এখন একটা সুপার ন্যাচারাল ব্রডকাস্ট আয়োজন করেছে এবং ইয়াহিরোকে সেখানে হোস্ট হিসেবে আমন্ত্রণ জানায়, কারণ তার লাইভ স্ট্রিম নাকি ছিল অসাধারণ জনপ্রিয়। এই খবর ইয়াহিরো পরে গিয়ে মিকোকে জানায়, কিন্তু সেটা শুনে মিকো বেশ মন খারাপ করে, কারণ এই সুপার ন্যাচারাল ব্রডকাস্টের জন্য ইয়াহিরোকে অভিশপ্ত ও ভুতুরের জায়গাগুলোতে গিয়ে রাত কাটাতে হবে, আর মিকো এটা মোটেও চাচ্ছিল না। তবু পরের দিন ইয়াহিরো তার পুরো টিম নিয়ে রওনা দেয় এক ভৌতিক হোটেলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে তার চোখে পড়ে একটা পুরনো স্কুল ইউনিফর্ম, যেটা নাকি অভিশপ্ত পোশাক হিসেবে পরিচিত। তবে মুভির ভেতরে এই পোশাকের বিশেষ কোনো ভূমিকা নেই। এটা রাখা হয়েছে কারণ জাপানে বাস্তবেও ঠিক এমনই একটা জামা একবার বনের ভেতরে পাওয়া গিয়েছিল। এরপর ইয়াহিরো ও টিম পৌঁছে যায় সেই হন্টেড হোটেলে, যেখানে চারপাশটা ছিল ভয়ঙ্করভাবে স্তব্ধ ও অস্বাভাবিক। কিছুক্ষণ পর হোটেলের মালিক এসে বলে ওরা এখানে কোনো শুটিং করতে পারবে না, যদিও মালিক আগেই টাকা নিয়েছিল। একজন টিম মেম্বার মালিককে আরও কিছু টাকা দেয়, আর তারপর মালিক একটা ঘরে ঢুকে পড়ে। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসতে শুরু করে, দেখে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য সত্তার সঙ্গে কথা বলছে। চিন্তা করো না, কেউ তোমাকে বিরক্ত করবে না। এই কথাগুলো ইয়াহিরো শুনে ফেলে, আর তার মনে একটা ভয়ানক অস্বস্তি তৈরি হয়। এরপর ইয়াহিরোকে একটা রুমে পাঠানো হয়, যেখানে সে স্ক্রিপ্ট হাতে বসে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু সে মনোযোগ দিতে পারে না, কারণ ওপরের তলা থেকে অনবরত পায়ের শব্দ আসতে শুরু করে। উত্তেজিত হয়ে ইয়াহিরো ওপরে অভিযোগ জানাতে যায়, কিন্তু দেখে ওপরের পুরো ফ্ল্যাটই ফাঁকা পড়ে আছে। ঠিক তখনই একটা ছোট মেয়ে তার পেছন দিয়ে হেঁটে যায়, আর মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে ইয়াহিরো ভয়ে নিচে দৌড়ে নেমে আসে, সবাইকে ঘটনাটা বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ তখনই লাইভ ব্রডকাস্টের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ইয়াহিরোকে ক্যামেরার সামনে দাঁড় করানো হয়, আর শো শুরু হওয়ার আগে সাউন্ড ইঞ্জিনিয়ার ওসাই একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়। এই আওয়াজে মনে হচ্ছিল একজন মহিলা তার মেয়ের সঙ্গে কথা বলছে। সবাই সে আওয়াজ শুনতে পায়, কিন্তু এর মধ্যেই ব্রডকাস্ট শুরু হয়ে যায়। লাইভে টিভি হোস্ট ইয়াহিরোর সঙ্গে কথা বলতে থাকে, আর ঠিক তখনই হোটেলের অভিশপ্ত আত্মা ইয়াহিরোকে পজেস করে ফেলে। পজেশন অবস্থায় ইয়াহিরো হঠাৎ বলতে শুরু করে কিভাবে এক মা এই জায়গাতে নিজের মেয়ের গলা টিপে হত্যা করেছিল। এই কথা শুনে সবাই স্তম্ভিত ও ভীত হয়ে পড়ে। একসময় আত্মাটা ইলেকট্রিক যন্ত্রপাতিতে গোলমাল সৃষ্টি করতে শুরু করে, যার ফলে টিভি স্টেশনও বিদ্যুৎ ও যন্ত্রের সমস্যা হয়। এরপর যখন শো শেষ হয়, সবাই ভাবে ইয়াহিরো শুধু অভিনয় করছিল। তারা সবাই ওর অ্যাক্টিংয়ের প্রশংসা করে, কিন্তু কেউই বোঝে না যে এই সবের পেছনে ছিল একটি সত্যিকারের আত্মার শক্তি। তারপর রাতে ইয়াহিরো নিজের লাইভ স্ট্রিমের জন্য হোটেলে থেকে যায় একদম একা। সে যখন বাথরুমে ছিল, তখন ক্যামেরায় আমরা স্পষ্ট দেখতে পাই তার পেছনে দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর আত্মা, যে পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। শুধু তাই নয়, যখন ইয়াহিরো শাওয়ার নিচ্ছিল, তখন সে আবার দেখে সেই ছোট মেয়েটিকে, যাকে দেখে সে ভয়ে চুপচাপ ঘুমোতে চলে যায়। কিন্তু বেচারা ঘুমোতেও পারে না, কারণ আবারও ওপর থেকে জোরে অদ্ভুত শব্দ শোনা যায়। ইয়াহিরো সাহস করে ওপরে তদন্ত করতে যায়, এবং সেখানে যা দেখে তাতে তার আত্মা কেঁপে ওঠে। সে দেখে এক মা নিজের মেয়ের গলা চেপে ধরেছে, মেয়ে লাথি মারছে, আর সেই শব্দই অনবরত হচ্ছিল এতক্ষণ। আর পরের মুহূর্তেই সেই মা ইয়াহিরোর দিকে তাকায়, তারপর হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে তার দিকে। কিন্তু তারপর হঠাৎ ইয়াহিরো জেগে ওঠে। বিষয়টি কি হলো সেটা বোঝার জন্য আবার ওপরে গিয়ে দেখে কি আছে সেই ঘরের ভেতরে, কিন্তু দেখা যায় ওটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কাঠের তক্তা দিয়ে, কারণ ওই ঘরেই সে হত্যাকাণ্ড ঘটেছিল। শেষে ইয়াহিরো ওই আত্মাদের শান্তির জন্য প্রার্থনা করে এবং হোটেলটা ছেড়ে চলে যায়। এরপরে সে মিকোর সঙ্গে দেখা করে। মিকো কয়েকদিনের জন্য শহরের বাইরে কাজে যাচ্ছিল, তাই যাওয়ার আগে তারা দুজনে নিজেদের লোকেশন একে অপরের সঙ্গে শেয়ার করে নেয়, যেন কিছু খারাপ হলে সহজে যোগাযোগ করা যায়। এরপর ইয়াহিরো দেখা করে
কেওশির সঙ্গে, কারণ এখনো পর্যন্ত সে তার কাজের টাকাটা পায়নি। কেওশি বলে, আর একটু ধৈর্য করো, পেমেন্ট হয়ে যাবে। তারপর ইয়াহিরো আবার দেখা করে ইয়োশিদার সঙ্গে নতুন কোনো সস্তা ভাড়ার বাড়ি খুঁজতে। ইয়োশিদা এবার তাকে দেখায় একটা শেয়ার্ড হাউস, যেখানে আগে থেকেই দুজন মানুষ থাকে। তাদের নাম হাজিমে ও কোয়ামা। সে যখন ভিডিও কলে কথা বলছিল, দেখে একটি আত্মার ছায়া সেখানে। তবে এখন ইয়াহিরো এসব ব্যাপারে প্রায় অভ্যস্ত হয়ে গেছে। সে শেয়ার্ড হাউসে উঠে পড়ে। এরপর 2 রাত তেমন কিছুই হয় না, কিন্তু তৃতীয় রাতে ইয়াহিরো শুনতে পায় এক বৃদ্ধা মহিলার অদ্ভুত কণ্ঠস্বর। তার মনে সন্দেহ জাগে, সম্ভবত এই বাড়িতেও বাস করে একজন বয়স্ক মহিলার আত্মা। তাই পরের দিন ইয়াহিরো এই কথাটা বলে হাজিমে ও কোয়ামাকে। 3 জনেই মিলে ঠিক করে এই আত্মার সঙ্গে লাইভ স্ট্রিমে যোগাযোগ করবে, আর আত্মাকে ডাকতে হলে লাগবে উজা বোর্ড। সব প্রস্তুতি নিয়ে তারা আত্মাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বোর্ডে আত্মা সাড়া দেয়। সেই বৃদ্ধা আত্মাটি জানায় তার বয়স 69 বছর। তারপর আত্মা হঠাৎ বলে ওঠে, এই নাও, এটা আমার রক্ত। পরের মুহূর্তে ছাদের প্লাস্টার ফেটে যায় এবং কোয়ামার গায়ে পড়তে থাকে লালচে রক্তের মতো তরল। ভয়ে সে চিৎকার করে ওঠে। স্ট্রিম বন্ধ করে দেয়া হয়, কিন্তু তারপর কোয়ামা আচমকা উন্মাদের মতো হাসতে থাকে। চোখ উল্টে যায় তার। এই ভিডিওটি ইয়াহিরো পরে দেখায় হিউরিকে। হিউরি বলে কোয়ামাকে এই আত্মা পজেস করে ফেলেছে, তাই ইয়াহিরোকে এখন থেকে কোয়ামার বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু সেই রাতেই ইয়াহিরো বাড়ি ফিরে চমকে ওঠে, কারণ কোয়ামা বিল্ডিংয়ের ছাদে উঠে গেছে, পুরোপুরি সেই আত্মার প্রভাবে। ইয়াহিরো তাকে নিচে নামার অনুরোধ করে। তখনই এক বৃদ্ধা মহিলার আত্মা দেখা যায়। সে কোয়ামার কাঁধে হাত রাখে, আর পরের মুহূর্তে কোয়ামার নিচে পড়ে গিয়ে ভয়ানকভাবে আহত হয়। বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি সৌভাগ্যবশত কোয়ামা বেঁচে গিয়েছিল। এরপর 3 জনই সিদ্ধান্ত নেয় ওই বাড়ি ছেড়ে দেওয়ার। এই ঘটনার পর ইয়াহিরো গিয়ে সব জানায় কেওশিকে, আর স্পষ্টভাবে বলে, আমি আর অভিশপ্ত বাড়িতে থাকতে পারবো না। কেওশিও কিছু করতে পারে না, কারণ তার মতে যতক্ষণ না ইয়াহিরো পেমেন্ট আসে ততক্ষণ নিজের থাকার জায়গা নিজেকেই খুঁজে নিতে হবে। এরপর ইয়াহিরো দেখা করে মিকোর সঙ্গে, যে এখন নিজের কাজ শেষ করে শহরে ফিরে এসেছে। মিকো ইয়াহিরোর অবস্থা দেখে বলে, তুমি চলো, আমার বাড়িতে কিছুদিন থেকো। মিকোর বাড়িটা ভেতরে বেশ বড় ছিল, আর সেখানে যাওয়ার পরে মিকো জিজ্ঞেস করে, ইয়াহিরো, তুমি আসলে অভিনেতা হতে চাও কেন? তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি ইয়াহিরোর বাবা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল। সেই থেকেই ইয়াহিরো গভীরভাবে ভেঙে পড়ে। একদিন এক সেলিব্রিটি বলেছিলেন, মানুষকে সবসময় সেই পথ বেছে নিতে হবে যা তাদের মনের কথা বলে। সহজ পথ নয়, কারণ মানুষ তখনই সত্যিকারের মুখোমুখি হতে পারে যখন সে নিজের হৃদয়ের কথা শোনে। আর তখন থেকেই ইয়াহিরো চায় একজন টিভি সেলিব্রিটি হতে, যেমনটা তার শৈশবে সেই প্রেরণাদায়ক মানুষ ছিল। এরপর ইয়াহিরো একই প্রশ্ন করে মিকোকে, তুমি অভিনেত্রী হতে চাও কেন? কিন্তু মিকো কোনো উত্তর দেয় না, চুপচাপ উঠে যায় সেখান থেকে। বিষয়টা ইয়াহিরোর কাছে খুবই অদ্ভুত মনে হয়। পরের দিন ইয়াহিরো অনুভব করে তার পেছনে যেন একটি আত্মা দাঁড়িয়ে আছে। এখানেই বোঝা যায় মিকোর বাড়িটাও অভিশপ্ত। সেই রাতেই আত্মা এগিয়ে আসে ইয়াহিরোর দিকে। ভয়ে ইয়াহিরো জেগে ওঠে এবং শুনে মিকোর চিৎকার। সে ছুটে যায় দেখতে, দেখে মিকো আলমারির ভেতরে গুটিসুটি মেরে বসে আছে, চিৎকার করছে, কাঁদছে, আর ইয়াহিরোকে নিজের কাছে আসতেও দিচ্ছে না। পরের দিন সকাল হতেই সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে যায়। মিকো এমন আচরণ করে যেন কিছুই ঘটেনি। কিন্তু সেদিন রাতেই ইয়াহিরো দেখে মিকোর লোকেশন ট্র্যাকার দেখাচ্ছে সেই বাড়ি থেকে 5 ঘন্টা দূরে আছে সে। এর মানে কি? পরের দিন ইয়াহিরো এই বিষয়ে প্রশ্ন করলে মিকো ঠান্ডা গলায় বলে, আমি তো বাড়িতেই ছিলাম। ঠিক একই ঘটনা সেই রাতেও ঘটে। তখন ইয়াহিরো বুঝতে পারে কিছুটা একটা গন্ডগোল এখানে আছে। হয়তো মিকো অজান্তে পজেসড হয়ে গেছে। তাই সে মিকো রুম ইনভেস্টিগেশন করতে শুরু করে। কিছু ডকুমেন্ট সে খুঁজে পায়, যেখানে মিকো কয়েকটি বড় বড় শোতে কাজ করছিল। আশ্চর্যের বিষয় হলো ইন্টারনেটে মিকোর কোনো রেকর্ড নেই। ঠিক তখনই মিকো বাড়ি ফিরে আসে এবং ইয়াহিরোকে দেখে ফেলে তার ঘরে ঘাটাঘাটি করতে। এই সময় ক্রমে সে অস্বাভাবিক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তারপর কিছু না বলে মিকো ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। এরপর সেই রাতে ইয়াহিরোকে ঘিরে ধরে সেই পুরুষ আত্মা। সে ইয়াহিরোকে দেখায় এক ভিশন, যেখানে দেখা যায় মিকোর ছোটবেলার রূপ।
সেই ভিশন থেকে বোঝা যায় মিকোর শৈশবে কিছু ভয়াবহ ঘটনা ঘটছিল। তারপর ইয়াহিরো হঠাৎ জেগে ওঠে। ঠিক তখনই ফোন আসে তার নিজের বাড়ি থেকে। জানা যায় তার মা অসুস্থ হয়ে পড়েছেন। তাই ইয়াহিরো ঠিক করে পরের দিনই বাড়ি যাবে। কিন্তু যাওয়ার আগে সে ফোন করে কিয়োশিকে, তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। উদ্বিগ্ন হয়ে ইয়াহিরো পৌঁছায় কিয়োশির অফিসে। দেখে তালা ঝুলছে দরজায়। এই সময় দুজন লোক সেখানে এসে বলে, এই অফিস তো বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে ইয়াহিরো যেন আকাশ থেকে পড়ে। তার পুরো দেহ কাটা দিয়ে ওঠে। ইয়াহিরো ফোন করে তার পুরনো ম্যানেজারকে এবং জিজ্ঞেস করে কিয়োশি কে ছিল। ম্যানেজার অবাক হয়ে বলে, সে তো কিয়োশি নামে কাউকে কোনোদিন শোনেনি। বিষয়টা বেশ অদ্ভুত লাগে ইয়োহিরোর কাছে। সে বের করে চেক করে কিয়োশির বিজনেস কার্ডটা, যেটা ম্যানেজার একসময় তাকে দিয়েছিল। কিন্তু এখন দেখা যায় কার্ডে কিয়োশি নয়, বরং সাটোর নাম লেখা। এর অর্থ হলো কিয়োশি আসলে জীবিতই ছিল না। তার আত্মা ইয়াহিরোকে নিজের কাছে টেনে নিয়েছিল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মেলে। হতবুদ্ধি ইয়াহিরো ফিরে আসে বাড়ির ভেতরে। সেখানে আসে মিকো, আর তাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। ইয়াহিরো তাড়াতাড়ি তাকে সামলে বসায় আর জিজ্ঞেস করে, সত্যিটা কি মিকো? মিকো এবার কান্না জড়িত গলায় সবকিছু খুলে বলে। সে কাউকে নিজের অতীতের কথা বলে না, কারণ তার বাবা ছিলেন একজন খুনি। তবুও সে বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসত। দৃশ্যটা এবার চলে যায় অতীতে। আমরা দেখি মিকোর বাবা ছিলেন একজন অভিনেতা, কিন্তু বিখ্যাত নন। বেশিরভাগ সময় বাইরে কাটাতেন। আর সেই সুযোগে মিকোর মা অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। মিকো মায়ের সঙ্গে মোটেও সুখী ছিল না, তাই সে চলে যায় বাবার কাছে। তার বাবা তাকে খুব ভালো রাখতেন। কিন্তু এক রাতে মা তার প্রেমিকের সঙ্গে আসে মিকোকে নিতে। ভয়ে মিকো লুকিয়ে পড়ে, কিন্তু তখন সেই লোক মিকোকে খুঁজে পেয়ে মারধর শুরু করে। মিকোকে বাঁচায় তার বাবা। এক প্রচণ্ড লড়াই শুরু হয় এবং সেই সংঘর্ষে মায়ের প্রেমিক সিঁড়ি থেকে পড়ে মারা যায়। এই ঘটনার পর মিকোর বাবাকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে সবাই মিকোকে খুনির মেয়ে বলে কটাক্ষ করত। 18 বছর বয়সে মিকো নিজের নাম পরিবর্তন করে একটি নতুন জীবন শুরু করে। এই কারণে ইন্টারনেটে তার অতীতের কোনো তথ্য নেই। কিছু বছর পর তার বাবা জেল থেকে মুক্তি পান এবং তিনি মিকোকে ফোন করেছিলেন, কিন্তু মিকো আজ পর্যন্ত তার বাবার সঙ্গে কথা বলেনি। এই ট্রমায় প্রতিদিন রাতে মিকোকে তাড়া করে। মিকোর আসল নাম ছিল কারিন ফুজিওশি, আর তার বাবার নাম কিয়োশি ফুজিওশি। এই কথা শুনে ইয়াহিরো স্তব্ধ হয়ে যায়। সবকিছু এক মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে। কিয়োশির আত্মা ইয়াহিরোকে ডেকেছিল কারণ সে চেয়েছিল ইয়াহিরো যেন তার মেয়ে মিকোর যত্ন নেয়। ইয়াহিরো ছিল একজন ভালো ছেলে এবং মিকোর জন্য পারফেক্ট পার্টনার। আসলে কিয়োশির আত্মায় ইয়াহিরো এবং মিকোর সাক্ষাৎ করিয়েছিল জেনে বুঝে। ইয়াহিরো এই কথা বুঝতে পেরেছিল, কিন্তু মিকো জানতো না যে তার বাবা মারা গেছে। শুধু তাই নয়, মিকোর বাড়িতে যে আত্মা ইয়াহিরোর সামনে দেখা গিয়েছিল সে আসলে কিয়োশির আত্মাই ছিল। ইয়াহিরো মিকোকে সান্ত্বনা দেয় এবং আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে। রাতে তারা দুজনেই ঠিক করে গ্রামে যেতে, যেন ইয়াহিরো তার মায়ের সঙ্গে দেখা করতে পারে এবং মিকোর মনও ভালো হয়ে যাবে গ্রামে গেলে। এরপর মিকো যখন বাড়ি থেকে বের হয় তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। হঠাৎ করে মিকোকে প্রোটেস করে তার বাবার আত্মা, যার ফলে মিকো চিৎকার করে বাহিরে পালায়। ইয়াহিরো তার পেছনে দৌড়ায় এবং খুব দ্রুত পৌঁছে যায় একটি অন্ধকার অভিশপ্ত বাড়িতে, যেখানে মিকো বসেছিল, কারণ সে তার বাবা কিয়োশির লাশ খুঁজে পেয়েছিল। লাশ দেখে ইয়াহিরো চমকে ওঠে আর সে বুঝতে পারে কিয়োশির আত্মা শুধু মিকো ও ইয়াহিরোকে সাক্ষাৎ করাতে চায়নি। কিয়োশির আত্মা চেয়েছিল মিকো যেন তার লাশ খুঁজে পায়, আর এতে কিয়োশির আত্মা শান্তি পায়। এখানে মিকো কাঁদতে কাঁদতে তার বাবাকে বিদায় জানায়। ঠিক তখনই কিয়োশির আত্মা সামনে আসে, মেয়েকে জড়িয়ে ধরে এবং ইয়াহিরোকে ধন্যবাদ জানায়। ইয়াহিরো সবকিছু মনে করে। পুরো সিনেমার দৃশ্যগুলো এক এক করে তার মাথায় আসে, কারণ সবকিছু অবশেষে স্পষ্ট হয়ে গেছে। শেষে কিয়োশির সঠিকভাবে শেষকৃত্য সম্পূর্ণ হয়। ফিউনারেলের পর ইয়াহিরো এবং মিকো ঠিক করে গ্রামে যাবে, যাতে ইয়াহিরো তার মার খেয়াল রাখতে পারে। কিছুদিন পর তারা ফিরে আসে। ইয়াহিরো একটি ভালো অ্যাক্টিং জব পায় এবং এলিভেটরে সেই টিভি সেলিব্রিটির সঙ্গে দেখা হয় যিনি ছোটবেলায় ইয়াহিরোকে প্রেরণা দিয়েছিলেন। কিন্তু সেই সাথে ইয়াহিরো আবারও দেখে একটি মেয়ের আত্মা, যেটা দেখেই সে ভয় পায়। এবার সে বুঝতে পারে তার কাছে এখন
আত্মা দেখার ক্ষমতা চলে এসেছে। গল্পের একদম শেষে সত্য ঘটনার কিছু ছবি দেখানো হয়, কেননা এই গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে।